আরজিকর কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তদন্তভার সঁপে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তারপর থেকে তদন্ত চালাচ্ছে সিবিআই, কিন্তু 15 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। প্রথম এবং শেষ গ্রেপ্তার আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের হাতে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। প্রভাবশালী সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পর তাকে জেরা চালিয়ে রাজ্য পুলিশ দাবি করেছিল সেই মেন অভিযুক্ত, সে জেরায় স্বীকার করেছে, তাকে ফাঁসি দেওয়া হোক এমনই দাবি করেছে, সে অনুতপ্ত নয়। কিন্তু রাজ্য পুলিশের তদন্তে আস্থা রাখতে পারেনি নির্যাতিতার বাবা এবং মা, তার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিবিআই তদন্তের দাবিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে ফাঁসির দাবি তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন, রাজ্য পুলিশকে কার্যত সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু সেই সময়ের আগেই কিন্তু সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই। দফায় দফায় জেরা চালাচ্ছে একাধিক প্রভাবশালী, একাধিক সন্দেহভাজনকে। তার মধ্যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে শুরু করে একাধিক সন্দেহভাজন অভিযুক্ত চিকিৎসককেও জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা। পলিগ্রাফ টেস্ট হয়েছে অভিযুক্তদের, সেখানেও কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য, হাটে হাঁড়ি ভেঙে দেওয়া তথ্য কিন্তু সামনে এসেছে। যখন গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে প্রশ্ন উঠে গেছে এতদিনে সিবিআই কি করছে, 15 দিন পেরিয়ে গেছে, এখনো কেন তদন্তের অগ্রগতি হয়নি, কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কেন মেন অভিযুক্ত এখনো ধরা পড়েনি, সিবিআই তদন্তে কি চরম ব্যর্থতা? ঠিক সেই মুহূর্তে যখন প্রশ্নের মুখে সিবিআই, ঠিক সেই মুহূর্তে অবশেষে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে এবার বিরাট সাফল্য সিবিআইয়ের। আরজিকর কাণ্ডে যে একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে এসেছে, সেরকমই কিন্তু একেবারে শিউরে ওঠার মতো তথ্য এলো সিবিআইয়ের হাতে। সিবিআই এবার যা দাবি করলো, মৃত্যুর পর যা করা হয়েছিল হসপিটালের অন্দরে, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। ফের কিন্তু প্রশ্নের মুখে হসপিটাল কর্তৃপক্ষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শেষ মুহূর্তে কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিল সিবিআই। তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পরে নমুনা সংগ্রহে দেরি ও টাল বাহানার অভিযোগ আগেই উঠেছিল, তাতে আরও বেনিয়মের তথ্য এবার উঠে এসেছে সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সূত্রে দাবি, ঘটনাস্থলে দেহ থেকে নমুনার সংগ্রহ যে ফরেন্সিক বিশেষজ্ঞদের করার কথা ছিল তারা তা করেননি, বদলে তা করেছেন অন্য ফরেন্সিক বিশেষজ্ঞরা। এখানেই কিন্তু প্রশ্ন, যাদের করার কথা ছিল তারা কেন করেননি, কেন অন্য ফরেন্সিক বিশেষজ্ঞ দিয়ে করানো হলো? এখানেই কি সোর্সের মধ্য থেকে ভূত বেরিয়ে আসছে? যে দাবিটা করা হচ্ছিল দীর্ঘদিন ধরে, যে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, সিবিআইয়ের এই বিস্ফোরক দাবিতে কিন্তু চোখ কপালে ওঠার মতো অবস্থা। কেন ফরেন্সিক টিম বদলে ফেলা হলো, এই প্রশ্নটা উঠে গেছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞরা মৃতদেহ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন, তারা চিকিৎসক। আর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক গবেষকরা, তারা চিকিৎসক নন, কিন্তু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। দেহ থেকে যারা নমুনা সংগ্রহ করেন তাদের ক্ষেত্রেও বিশেষ বিশেষ ঘটনার বিশেষ পারদর্শিতা থাকা প্রয়োজন। যেমন বিষক্রিয়ার ক্ষেত্রে কিছু বিশেষ দিক থাকে, আবার ধর্ষণ ও খুনের ঘটনার নমুনা সংগ্রহে ক্ষেত্রে কিছু বিশেষ দিক থাকে। জানা যাচ্ছে, দেহ উদ্ধারের দিন যে 2 ফরেন্সিক বিশেষজ্ঞ ঘটনাস্থলে দেহ থেকে নমুনা সংগ্রহ করেছিলেন তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর করছে সিবিআই। দুজনকে ইতিমধ্যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কখন কোন কর্তার নির্দেশে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন তা ওই দুজনের থেকে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি বেলগাছিয়ায় রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির কর্তাদেরও চিঠি পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে। এমনকি ওই ফরেন্সিক পরীক্ষাগারের কর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত রাজ্যের ফরেন্সিক পরীক্ষাগারের তরফে কোনো রিপোর্ট সিবিআইকে দেওয়া হয়নি এবং তাতে টালবাহানা অব্যাহত বলেও
দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। উচ্চ আদালতে আগামী শুনানিতে তথ্য প্রমাণ লোপাট ও কলকাতা পুলিশের অসহযোগিতার বিষয়ে লিখিতভাবে জানানো হবে বলে দাবি করছে সিবিআইয়ের এক কর্তা। অর্থাৎ যে অভিযোগটা দীর্ঘ দিন ধরেই করা হচ্ছিল এই ঘটনা ঘটার পর থেকে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা। কারণ সেমিনার রুমের যে ভিডিও সামনে এসেছে সেখানে কিন্তু একাধিক বহিরাগত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠকে দেখা গেছে। সেখানে ফরেন্সিকের একজন চিকিৎসক থেকে শুরু করে সেখানে দেখা গেছে বহিরাগত হিসাবে সন্দীপ ঘোষের আইনজীবী, এমনকি আরও দেখা গেছে ক্যালকাটা মেডিকেল কলেজের একজন ডেটা এন্ট্রি অপারেটরকে, আরও একাধিক বহিরাগতকে দেখা গেছে। তখনই কিন্তু পরিবারের তরফ থেকে তথ্য প্রমাণ লোপাটের দাবি উঠেছিল। আর এবার কিন্তু সেই দাবিতেই মান্যতা দিচ্ছে সিবিআই এবং আদালতের লিখিতভাবে এটা তুলে ধরতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গেছে আরজি করে সেমিনার রুমে থেকে ভিড়। যদিও লালবাজার দাবি করেছে ওই কক্ষের মাত্র 11 ফুট অংশ ঘেরা ছিল না, সেখানেই লোকজন দাঁড়িয়েছিল। জানা যাচ্ছে ওই দিন সেমিনার রুমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ আইনজীবী, আরজি করের ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক শিক্ষক দেবাশিস সোম সহ আরও কয়েকজন চিকিৎসক, হাসপাতালের ফাঁড়ির কয়েকজন পুলিশকর্মী ছিলেন। সিবিআই তদন্তকারীদের কথায় ঘটনাস্থলে আততায়ীর পায়ের ছাপ এবং হাতের ছাপের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিনার হলে উপস্থিত অভিজ্ঞ চিকিৎসক ও আইনজীবীদের প্রত্যেকেরই ওই বিষয়ে জানার কথা। তা সত্ত্বেও এমন কি হলো, কিভাবে এই ধোঁয়াশা কাটাতে সন্দীপ এবং দেবাশিসকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, কিন্তু দুজনেই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে সূত্রের দাবি। আরও দাবি, জিজ্ঞাসাবাদে দেবাশিস জানিয়েছেন তাকে সকাল থেকে সেমিনার রুমে পোস্টিং করা হয়েছিল, কিন্তু কে সেই নির্দেশ দিয়েছিলেন তা খোলসা করছেন না দেবাশিস। অন্যদিকে ভিডিওটি সামনে আসার পরই সেখানে দেবাশিস সহ ফরেন্সিক মেডিসিনের 4 জনকে থাকতে দেখে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসকদের বড় অংশ। তাদের অভিযোগ, কোনো তথ্য প্রমাণ লোপাট করতে হলে সেই বিষয়ে সবথেকে ভালো পরামর্শ দিতে পারেন এক ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞই। তাহলে কি প্রথম থেকেই প্রমাণ লোপাটের চেষ্টা শুরু হয়েছিল? তা যদি হয়ে থাকে তা কেন হয়েছিল, কাকে আড়াল করতে হয়েছিল? সিবিআইয়ের এক কর্তা বলেন, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহে ধোঁয়াশা রয়েছে, আবার তথ্য প্রমাণ লোপাট করে মামলা দুর্বল করে দেওয়ারও চেষ্টা করা হয়েছে বলে মনে করছে সিবিআই। ঘটনাস্থলে তথ্য প্রমাণ লোপাটের আরও তথ্য হাতে এসেছে বলে দাবি করছেন তদন্তকারীরা। তারা এটাও জানাচ্ছেন, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন সকাল 9টার পরে দেহ দেখা গিয়েছিল, কিন্তু বাস্তবে তেমন নয়। বরং দেহ উদ্ধারের দিন 7 সকালেই ওই সেমিনার রুমে ভিড় করার সমস্ত প্রমাণ পাওয়া গেছে। খুন ও ধর্ষণের মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, একের পর এক তথ্য প্রমাণ লোপাটের নজির উঠে আসছে। এখন মনে হচ্ছে মৃতদেহটি যে পাওয়া গেছে সেটাই অনেক। সুযোগে সদ্ব্যবহার করতে পারলে হয়তো মৃতদেহ লোপাট হয়ে যেতে পারত। এই মুহূর্তের সবথেকে বড় চাঞ্চল্যকর খবর, একেবারে সিবিআইয়ের তদন্তে কিন্তু রীতিমতো বিস্ফোরণ, একের পর এক বিস্ফোরক তথ্য। সিবিআই যা দাবি করলো তা কিন্তু সত্যি শিউরে ওঠার মতো। দাবি করা হয়েছিল সকাল 9টার দিকে মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু সিবিআইয়ের হাতে যে প্রমাণ এসেছে তাতে কিন্তু 7 সকালেই ওই রুমে ভিড় করতে দেখা গেছে এবং ওই রুমে ভিড় করার প্রমাণ পাওয়া গেছে। সিবিআইয়ের হাতে এসেছে সেই প্রমাণ। এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি যে বিস্ফোরক দাবি করলেন মৃতদেহটাই পাওয়া গেছে সেটাই অনেক। এখন এটাই বোঝা যাচ্ছে, ধর্ষণ এবং খুনের ঘটনায় রীতিমতো তথ্য প্রমাণ লোপাটের একাধিক নিদর্শন উঠে আসছে। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে তখন হয়তো মৃতদেহটাও লোপাট করে দিত, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং সিবিআই এই সমস্ত তথ্য পরবর্তী শুনানির দিন আদালতে তুলে ধরতে চলেছে। অর্থাৎ যে প্রশ্নটা উঠে গিয়েছিল সিবিআই এতদিন ধরে কি করছে, সিবিআই কাউকে গ্রেপ্তার করতে না পারলেও তদন্ত কিন্তু ভেতরে ভেতরে অনেকটাই অগ্রগতি হয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে আনলো সিবিআই। তাই আগামী দিনে কি হতে চলেছে, কারা কী জন্য তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, এই ধর্ষণ এবং খুনে কোন মাথারা জড়িত, সিবিআই যাদের টার্গেট করছে, সন্দেহ করছে, তারাই কি মেন মাথা? কি কারণে নৃশংসভাবে খুন করা হলো এই চিকিৎসককে?
এই রহস্যের উদ্ঘাটনে সিবিআই এবার কি পদক্ষেপ নেয়, আদালতে এই সমস্ত রিপোর্ট তুলে ধরলে আদালত কি নির্দেশ দেয়, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।